হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মোলের ধারণা ও রাসায়নিক গণনা নামক অধ্যায়ের আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা আমরা মূলত যেই টপিকটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি, রাসায়নিক সমীকরণ কিভাবে লেখা যায়, এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো। তো চলো আজকের লেকচারটা শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। এর সংজ্ঞাটা লেখা আছে, একটু দেখি। যে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ নিজের ধর্ম এবং বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তুমি একটা জাতীয় উদাহরণ দেখো, যখন সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তখন কি ঘটে। শুরুতে সোডিয়াম এবং ক্লোরিন দুইজনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম ছিল, বাট তারা যখন একসাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো তখন সোডিয়াম ক্লোরাইডের ধর্ম কি সোডিয়াম আর ক্লোরিনের ধর্মের মতো। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, এটা বিক্রিয়া করে একটা লবণ তৈরি করলো। লবণ সম্পূর্ণ আলাদা একটা জিনিস, ওইটাই এখানটায় বলা আছে। বুঝতে পারছো, এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুইজনই তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য চেঞ্জ করছে এবং চেঞ্জ করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। এটা ছিল রাসায়নিক পরিবর্তন। এবং পরেরটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তুমি একটা পাত্রে সোডিয়াম এবং ক্লোরিন দিলা, তারা পরস্পরের সাথে যেই প্রক্রিয়াটায় একসাথে মিলিত হয় এবং মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, ওই প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারছো। আর রাসায়নিক সমীকরণ জিনিসটা হচ্ছে আমরা ওই যে রাসায়নিক বিক্রিয়া যেটা হচ্ছে সেটাকে যখন আমরা খাতায় উপস্থাপন করি, ওই উপস্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই যে আমরা বলতেছিলাম সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এই যে খাতায় লিখলাম সোডিয়াম, তারপর লিখলাম ক্লোরিন, পজিটিভ চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলাম, তার মানে সোডিয়াম এবং ক্লোরিন পাত্রের মধ্যে বিক্রিয়া করতেছে এবং বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে, মানে এই যে বিক্রিয়া করার প্রক্রিয়াটা লিখার ব্যাপারটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। বুঝতে পারছো, এগুলা খুবই ইজি। এগুলা এগুলা কেন লিখছি, এগুলা তোমাদের ক মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা এক মার্কের যে কোশ্চেন গুলো আছে ওগুলোর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারছো। তো রাসায়নিক সমীকরণ জিনিসটা বোঝার পর আমাদের যেটা জানতে হবে যে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো কি। রাসায়নিক সমীকরণ লেখার কয়েকটা নিয়ম আছে, এখন আমরা ওই নিয়মগুলাই দেখব। তো রাসায়নিক সমীকরণ লেখার প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমান বা তীর চিহ্ন বসাতে হবে। বিক্রিয়ক কোনটা আর উৎপাদ কোনটা। আমরা যখন এই যে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করায়া সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছি, তাহলে এখানটায় বিক্রিয়ক কোনটা। বিক্রিয়ক হচ্ছে যারা শুরুতে বিক্রিয়া করে, এরা হচ্ছে বিক্রিয়ক। এবং উৎপাদ কোনটা। বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে, কি উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এইটা হবে উৎপাদ। বুঝতে পারছো। এইটাও মানে বিক্রিয়ক কাকে বলে, উৎপাদ কাকে বলে, এইটাও ক মার্কের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। তোমরা গাইড বা টেস্ট পেপার খুললে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলে দেখতে পারবা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ক মার্কের জন্য। তো যাই হোক, তো আমাদের এক নাম্বারটায় বলছে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমান সমান বা তীর চিহ্ন বসাতে হবে। হ্যাঁ, এই দেখো যখন বিক্রিয়া হইতেছে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে বিক্রিয়া করতেছে তখন এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এবং এদের মাঝে এই দেখো সমান চিহ্ন বসানো হয়েছে। আমি চাইলে এখানটাতে তীর চিহ্নও বসাইতে পারতাম। আমি যদি এখানটাতে সমান চিহ্ন না দিই, আমি এখানটাতে এইরকম তীর চিহ্ন বসাইতে পারতাম, এইরকম তীর চিহ্ন বসাইতে পারতাম। বুঝতে পারছো। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা কি বলে, বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে সমতা না থাকলে তীর চিহ্ন বসাতে হবে।
তাহলে দেখো সমতা জিনিসটা কি? সমতা মানে সমতা মানে হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণুর সংখ্যা সেম হইতে হবে। তুমি একটু লক্ষ্য করো, এইখানটাতে কয়টা সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে? একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের এখানে উৎপাদে সোডিয়াম পরমাণুর সংখ্যা কয়টা? একটা। আমাদের বিক্রিয়কে সোডিয়ামের সংখ্যা কয়টা? একটা। বিক্রিয়কে ক্লোরিনের সংখ্যা কয়টা? একটা। উৎপাদে ক্লোরিনের সংখ্যা কয়টা? একটা। তার মানে এরা সমতায় আছে। আমি বলতে পারি আমার বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে এরা সমতা আছে। বাট ইন কেস যেখানে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান না হয়, তখন তুমি এটার ক্ষেত্রে লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করছে, ঠিক আছে, এবং বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি এবার লক্ষ্য করো তো, তোমার বাম পাশে পরমাণুর সংখ্যা কয়টা? ম্যাগনেসিয়াম আছে একটা, ক্লোরিন আছে কয়টা? একটা। আচ্ছা, ডান পাশে অর্থাৎ উৎপাদে ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। ক্লোরিন আছে কয়টা? দুইটা। তার মানে বাম পাশে মোট পরমাণুর সংখ্যা কয়টা? একটা প্লাস একটা ইজ ইকুয়াল দুইটা। এবং ডান পাশে মোট পরমাণুর সংখ্যা কয়টা? একটা প্লাস দুইটা ইজ ইকুয়াল তিনটা। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি সমান হয়েছে? এদের মাঝখানে কি সমতা আছে? সমতা নাই। এরকম যেইখানে যেইখানে যেই বিক্রিয়াগুলোর মধ্যে সমতা থাকবে না, সেই বিক্রিয়াতে অবশ্যই আমাদের এই যে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। এইখানে আমরা সমান সমান ইউজ করতে পারবো না। তাহলে বুঝতে পারছো, এই যে সমান চিহ্ন আর তীর চিহ্ন কখন কখন ব্যবহার করতে হয়? যদি সমতা থাকে তুমি চাইলে সমান চিহ্ন ইউজ করতে পারো, তীর চিহ্ন ইউজ করতে পারো। বাট যদি সমতা না থাকে, তুমি সমান চিহ্ন ইউজ করতে পারবা না, তোমাকে ইউজ করতে হবে তীর চিহ্ন। বুঝতে পারছো? আচ্ছা, চলো সামনের দিকে আগাই। আমাদের 3 নাম্বারটায় বলছে যদি একাধিক বিক্রিয়ক এবং উৎপাদ থাকে তাদের মাঝে যোগ চিহ্ন বসাতে হয়। এটা আমরা জানি, এটা অলরেডি জানি। এই যে একাধিক যখন বিক্রিয়ক বা উৎপাদ থাকে, এখানে কয়টা বিক্রিয়ক ইউজ হয়েছিল এতক্ষণ? একটা বিক্রিয়ক আর একটা বিক্রিয়ক। তাহলে দুইটা বিক্রিয়কের মাঝে তো অবশ্যই প্লাস চিহ্ন বসে, এটা আমরা জানি। এই যে এখানে দেখো তো কয়টা বিক্রিয়ক? এটা একটা বিক্রিয়ক, এইটা একটা বিক্রিয়ক। উৎপাদ কয়টা? এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ। তাহলে এই যে একাধিক বিক্রিয়ক একাধিক উৎপাদ প্লাস চিহ্ন ব্যবহার হয়, এটা সবাই জানে। আচ্ছা, আসো 4 নাম্বারটা দেখো। অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করতে হয়। ভৌত অবস্থা বলতে বোঝায় আমাদের যে এই যে বিক্রিয়ক এবং উৎপাদগুলো যে বিক্রিয়া করতেছে, আমাদের এই যে বিক্রিয়কগুলো যে বিক্রিয়া করতেছে এবং উৎপাদগুলো যে তৈরি হইতেছে, তারা কিরকম? তারা কি তরল পদার্থ, তারা কি কঠিন পদার্থ, নাকি বাষ্প বাষ্প পদার্থ, নাকি জলীয় দ্রবণ? তাদের ভৌত অবস্থাটা কি? এইটা অনেক সময় এই বিক্রিয়াগুলোর মাঝখানে উল্লেখ করতে হয়। উল্লেখ করার একটা নিয়ম আছে। তুমি দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানটা কি হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে পানি তৈরি করছে, রাইট? তাহলে এখানে হাইড্রোজেনটা কি বলতো? হাইড্রোজেন একটা গ্যাস না? গ্যাস তো, ওই জন্য এখানে হাইড্রোজেনের পরিচয়টা দেয়া আছে। হাইড্রোজেন একটা গ্যাস, গ্যাসের জন্য ছোট্ট করে এই যে নিচে জি লেখা হয়েছে। বুঝতে পারছো? আবার দেখো এই যে অক্সিজেন যে বিক্রিয়া করছে, অক্সিজেনের ভৌত অবস্থাটা কি? অক্সিজেন নিজেও একটা গ্যাস, তাহলে এই জন্য এখানে জি লেখা হয়েছে। আবার দেখো তৈরি করছে কি? পানি। পানি কি? লিকুইড বা তরল। এই যে পানি কি? লিকুইড বা তরল, এই জন্য এর পাশে এল লেখা হয়েছে। বুঝতে পারছো? আবার তুমি নিচেরটা দেখো, কার্বন কি? সলিড, ওই জন্য এস লেখা হয়েছে। অক্সিজেন কি? গ্যাস, গ্যাসের ক্ষেত্রে ওই জন্য জি দিয়ে বোঝানো হয়েছে। এবং তৈরি করছে কি? কার্বন ডাই অক্সাইড, এটাও একটা গ্যাস, এর ভৌত অবস্থা কি? গ্যাস, এই জন্য গ্যাস জি দিয়ে প্রকাশ করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে যদি কোনো ভৌত অবস্থা উল্লেখ করতে হয়, এরকম পরমাণুগুলোর নিচে ছোট্ট করে লিখতে হয় যে তরল হলে বা লিকুইড হলে এল, কঠিন বা সলিড হলে এস, বাষ্পীয় হলে বা গ্যাসিয়াস পদার্থ হলে গ্যাস, আর জলীয় দ্রবণ যদি হয় অ্যাকুয়াস। জলীয় দ্রবণ বলতে যেই দ্রবণগুলো পানিতে দ্রবীভূত হয়। এই যে সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড একটা কিন্তু জলীয় দ্রবণ, এটা পানিতে দ্রবীভূত হয়। তাহলে সোডিয়াম কি? ক্লোরিন কি? গ্যাস।
সোডিয়াম ক্লোরাইড কি একটা জলীয় দ্রবণ, তার মানে এখানটাতে আমরা লিখতে পারি অ্যাকুয়াস। এটা হচ্ছে নিচে ছোট্ট করে অ্যাকচুয়ালি লিখতে হয়, এই যে নিচে ছোট্ট করে লিখে দিলাম অ্যাকুয়াস। বুঝতে পারছো? এই যে হাইড্রোজেন, এখানটায় আসো, ক্যালসিয়াম কার্বনেট কি একটা কঠিন চুনা পাথর, এটা হচ্ছে এস। আচ্ছা, HCl কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি, এটা অ্যাকুয়াস। ক্যালসিয়াম ক্লোরাইড কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সলিড। কার্বন ডাইঅক্সাইড কি, গ্যাস। এবং পানি কি, লিকুইড। দেখছো, এরকম ছোট্ট করে লিখে দিতে হয়, মানে এগুলা একটু উপর হইতো, আমার জায়গা নাই দেখে আমি তোমাদের লিখে দিলাম না। বুঝতে পারছো? আচ্ছা, আসো এখন আমাদের 5 নম্বর পয়েন্টটায় বলছে বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে তীর চিহ্নের উপরে ডেল ব্যবহার করতে হয়। আমাদের কেমিস্ট্রিতে কিছু কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো করার জন্য তাপের প্রয়োজন হয়। And ওই তাপটা ব্যবহার করার জন্য, অর্থাৎ কোন একটা বিক্রিয়া যে তাপ প্রয়োজন হয়, ওই তাপ প্রয়োজনটা বোঝাইতেই ডেল চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। তুমি দেখো ক্যালসিয়াম কার্বনেট, তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙতে চাও, তোমাকে এই যে তাপ দিতে হবে, এই যে তীর চিহ্নের উপরে দেখো তাপ দিছে, ডেল চিহ্ন দিছে, তার মানে এখানটায় তাপ প্রয়োগ করা হয়েছে, এটা আগুনের উপর ধরা হয়েছে। তখন এটা ভেঙে উৎপন্ন হয় কি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। বুঝতে পারছো? তাহলে এটার যদি একটু ভৌত অবস্থাগুলো লিখি, ক্যালসিয়াম কার্বনেট কি, এটা একটা সলিড পদার্থ। ক্যালসিয়াম অক্সাইড কি, চুন, এটাও একটা সলিড পদার্থ। কার্বন ডাইঅক্সাইড কি, গ্যাসিয়াস পদার্থ। এর নিচে জি লিখতে হয়। বুঝতে পারছো? ঠিক সেম ভাবে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি তাপ দেওয়া হয়, তখন এই ম্যাগনেসিয়াম নাইট্রেট ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। বুঝতে পারছো? তো আজকের এই ক্লাসটা ছিল বেসিক্যালি এই যে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলো লিখে কিভাবে, সেগুলো সম্পর্কে জানা। এবং এগুলা যদি ক্লিয়ার থাকে, পরবর্তীতে যখন আমরা ম্যাথগুলো করব বা বড় বড় বিক্রিয়াগুলো লিখব, তখন আমাদের আর লিখতে কষ্ট হবে না। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।